কিভাবে আপনাকে পণ্য কিনতে বাধ্য করা হয়, আপনার অবচেতন মনে চাপ তৈরি করা হয়, তার উদাহরণ আপনি দেখতে পাবেন যদি কোনো মোবাইল দোকানে যান। মোবাইল দোকানে দেখবেন যে মোবাইল ফোনটা একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড় করানো রয়েছে, অর্থাৎ সেখানে আপনি দাঁড়িয়ে ফোনটাকে দেখতে পাবেন না। ফোনটাকে ঠিকঠাকভাবে দেখতে গেলে আপনাকে ফোনটা হোল্ডার থেকে তুলে, ডিসপ্লেতে যে ফোনটা রাখা আছে সেটাকে হোল্ডার থেকে তুলে আপনাকে দেখতে হবে। অর্থাৎ কোম্পানি চায় যে আপনি হাত দিয়ে সেই পণ্যটাকে অনুভব করুন, ফিল করুন। যখনই আপনি সেই পণ্যটাকে, যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকার জন্যে আপনি তার ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন না, হাতে করে ভালো করে তুললেন, দেখলেন, তার স্পর্শ নিলেন, তখন সেই পণ্যের ওপরে একটা মায়া জন্মে যাবে এবং খুবই সম্ভাবনা থাকে আপনি পণ্যটা কিনে নেবেন। এইভাবে বলতে পারেন ইটস এ কাইন্ড অফ সাইকোলজিক্যাল ব্ল্যাকমেইলিং। নমস্কার, আমি অভিক। আমার ছোট্ট ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বিখ্যাত সাহিত্যিক সুনন্দ অর্থাৎ নারায়ণ গঙ্গোপাধ্যায় একবার বলেছিলেন, আমার খুব প্রিয় এই কোটেশনটি, যে বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। সত্যিই আমাদের জীবনে আবেগের কোনো জায়গা নেই। সেই মানুষটাই তত বেশি কষ্ট পায় যে আবেগ বা ইমোশনকে প্রাধান্য দেয়। খেয়াল করে দেখবেন বন্ধুরা, আমাদের আবেগ অর্থাৎ হৃদয়ের স্থান কিন্তু মাথার নিচে। অর্থাৎ ঈশ্বর যেন কোথাও বলতে চাইছেন যে সবার উপরে মাথা। মাথা মানে হচ্ছে লজিক, রিজনিং, যুক্তি, বুদ্ধি। তো যুক্তি এবং বুদ্ধি দিয়ে যদি কোনো কাজে আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে কষ্ট পেতে হবে না। তো আমরা যারা একটু বোকা ধরনের মানুষ, তারা অনেক সময় আবেগ দিয়ে ভেবে ফেলি, অ্যান্ড উই হ্যাভ টু সাফার। আমরা কষ্ট পাই। কর্পোরেট ওয়ার্ল্ডে আমরা প্রত্যেকেই মানুষ নই, আমরা হচ্ছি কমোডিটি। আমরা প্রত্যেকে হচ্ছি একটা করে পণ্য, এবং প্রত্যেকটা সম্পর্ক দাঁড়িয়ে থাকে লাভ লোকসানের হিসেবে। আচ্ছা, আমরা আমাদের সন্তানকে বড় করি, এটা কি নিঃস্বার্থ? কোথাও সন্তানকে বড় করার পেছনে আপনি যে পরিশ্রম বা অর্থ দিচ্ছেন, ইজ ইট নট অ্যান ইনভেস্টমেন্ট? আপনি অবশ্যই সন্তানকে বড় করেন একটা এক্সপেকটেশন থেকে যে সন্তান জীবনে বড় হলে, উপার্জন করলে আপনাকে দেখবে। সুতরাং পিতামাতার সাথে সন্তানের সম্পর্কটাও কিন্তু একটা কমার্শিয়াল রিলেশনশিপ। ম্যারেজেস আর মেড ইন হেভেন পৃথিবীর সব থেকে জঘন্য কথাগুলোর মধ্যে একটা। প্রত্যেকটা বিয়ে কিন্তু হচ্ছে একটা ব্যবসা, যেখানে দুপক্ষই বুঝে নেয় যে লাভ আর লোকসানের হিসেব। অর্থাৎ একজন মেয়ে বা একটি ছেলে, সে আগে দেখে যে ওই সব প্রেম বাজে কথা, আগে কি করেছি ওগুলো সব ভুলে যান। সে আগে দেখে যে আমাকে এ আর্থিক স্বাচ্ছন্দ্য দিতে পারবে কি না, আর ছেলেটি দেখে আমার স্ত্রী যথেষ্ট সুন্দরী কিনা, বা আমার স্ত্রীকে দেখিয়ে আমি তাড়িয়ে তাড়িয়ে অপরের ঈর্ষা উপভোগ করতে পারবো কিনা। এক মুঠো স্বপ্ন চেয়ে হাত বাড়িয়েছিলাম, জীবন ছিল বড় বেরং, শুরু হারিয়েছিলাম। সবটাই হচ্ছে একটা কমার্শিয়ালিজম। রিলেশনশিপ কমার্শিয়ালাইজড হয়ে গেছে। কয়েকটা ছোট্ট ছোট্ট উদাহরণ দিই। প্রথম গল্পটা খুব মজার। দুজন জুতো কোম্পানির সেলসম্যান, তারা জুতো কোম্পানির বিক্রি বাড়ানোর উদ্দেশ্যে আফ্রিকার কোনো একটা খুব পিছিয়ে পড়া জায়গাতে তারা গেল। তো গিয়ে একজন ফিরে এলো, আর একজন জুতো কোম্পানির সেলসম্যান, সে একই জায়গাতেই গেছিল, সে সেখানে রয়ে গেল। তো ফিরে আসার পরে সেই সেলসম্যানের স্ত্রী জিজ্ঞেস করছে, কি হে, তুমি ফিরে এলে? তুমি জুতো বিক্রি করতে গেছিলে আফ্রিকাতে? তো লোকটি বলল, আর বলো না, ওরা জুতো কী জিনিস জানেই না, জুতো ওরা পরেই না, তো আমি জুতো বিক্রি করবো কি, কে কিনবে আমার জুতো? তাই ওখানে ব্যবসা ফ্লারিশ করবে না, তাই ফিরে এলাম, ওখানে কোনো ব্যবসা হবে না। দ্বিতীয় ব্যক্তিটি যে রয়ে গেছে ওখানে, তাকে তার স্ত্রী ফোন করলো, আরে ওই সেলসম্যান তো ফিরে এলো, তুমি ওখানে আফ্রিকাতে রয়ে গেলে, যেখানে আফ্রিকাতে কেউ জুতোই পরে না, কেন, কি ব্যাপার? লোকটি বললো, ওটাই তো, আফ্রিকার লোকেরা জুতো পরে না, এটাই হচ্ছে সব থেকে বড় সুযোগ। ইট মিনস আই হ্যাভ অ্যান ওপেন মার্কেট। জুতো পরলে কি কি সুবিধা হয় সেটা শিখিয়ে তাদেরকে বিক্রি করতে পারবো।
এত বড় একটা মার্কেট আমার সামনে পড়ে আছে আর তুমি বলছো ফিরে আসতে। অর্থাৎ একজন আফ্রিকার সেই লোকালয়ে যেখানে জুতো কেউ পরে না, সেখানে মার্কেট নেই বলে ফিরে এলো, আর একজন ওই একই জায়গাতে আবিষ্কার করলো একটা বিশাল একটা আনটাচড মার্কেট। এবং আমার দৃঢ় বিশ্বাস, যদিও গল্পের শেষটা জানি না, যে রয়ে গেল জুতো বিক্রি করতে, সে কিন্তু জীবনে সফল হবে। আজকালকার দিনে কোম্পানিগুলো তারা আপনাকে বোঝায় আপনার জীবনে কি কি লাগবে, আপনি অনুভব করতে পারেন না, কিন্তু ওরা আপনাকে বুঝিয়েই ছাড়বে যে অমুক জিনিসটা আপনার দরকার, অমুক কোম্পানির কোটটা ব্লেজারটা আপনার দরকার। যদিও এই গরমের দেশে ব্লেজার পরা একটা বেশ জোকারই লাগে, ব্লেজার না পরলে হবে না ভালো ছেলে। অর্থাৎ একটা আর্টিফিশিয়াল ডিমান্ড তৈরি করা হয় যাতে আমরা সারেন্ডার করি। সব থেকে ভালো অ্যান্টিভাইরাস কারা, কোন কোম্পানিগুলো বের করে জানেন? যারা ভাইরাস তৈরি করে। অর্থাৎ প্রথমে ভাইরাস তৈরি করা হয়, তারপরে অ্যান্টিভাইরাস ছেড়ে দেওয়া হয়। মানুষকে প্রথমে প্রয়োজনটা বোঝানো হয়, তারপরে তার সলিউশন দেওয়া হয়। বিভিন্ন কোম্পানির নাম দেখবেন তাজা, রিয়াল, তলায় খুব ছোট্ট ছোট্ট করে লেখা থাকে, যেগুলো কোম্পানির নাম মাত্র। এই নামের সাথে তাজা বা রিয়াল এই সমস্ত নামের সাথে পণ্যের গুণমানের কোনো সম্পর্ক নেই। কর্পোরেট পুঁজিওয়ালারা আমাদেরকে ক্যাপিটালের দাস বানিয়েই রাখতে চায়। আই হ্যাভ রেড অল দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস। এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মিথ্যে কথা। দুটো জিনিসকে প্যাক করে দিয়ে বলা হচ্ছে একটার সাথে একটা ফ্রি। কি সুন্দর আমরা ভাবছি, বা ফ্রি, দারুণ ব্যাপার। আসলে কেউ কারোর সাথে ফ্রি যায় না, ফ্রিতে কিছু পৃথিবীতে পাওয়া যায় না। কোনো সুপার মার্কেটে গিয়ে দেখবেন আরেকটা জিনিস, যে জিনিসের দাম লেখা থাকে একটা অদ্ভুতভাবে, 499 টাকা, 999 টাকা, 1999 টাকা। আসলে মানুষের একটা টেন্ডেন্সি হচ্ছে 2000 টাকা, বাবা এত দাম, ও 1999 টাকা, ও তাহলে তো খুব কম দাম। মানুষ প্রথম ডিজিটটাকে ভালো করে খেয়াল করে, 1000 টাকা, ঠিক আছে। কিন্তু আসলে 1999 টাকা আর 2000 টাকার মধ্যে কি তফাৎ রয়েছে? এইভাবে পণ্য কিনতে গিয়ে আমরা নিজেরাই অজান্তে পণ্য হয়ে উঠি। কোনো একটা কোম্পানির জিনিস আপনার দীর্ঘদিন ব্যবহার করছেন, আপনার ইচ্ছে হচ্ছে নতুন কোনো টুথপেস্ট আপনি ব্যবহার করবেন। তো হঠাৎ গিয়ে দেখলেন যে আপনার পুরনো ব্র্যান্ডটাই নিউ বলে বাজারে এসে গেছে। আপনি ভাববেন বাহ, দারুণ তো, দেখি তো আমার পুরনো ব্র্যান্ডটা একদিন যাতে আমি ব্রাশ করছি সেই পেস্টটা নিউ, মানে কতটা নিউ হয়েছে। আসলে বন্ধুরা কিছুই নিউ হয়নি, যেটা হয়েছে সেটা হচ্ছে নতুন বোতলে পুরনো মদ দেওয়া হয়েছে। বিজ্ঞাপন কি করে? একটা প্রয়োজন তৈরি করে। বিজ্ঞাপন এটা বোঝায় যে এই কোম্পানির ডেনিম পরা, ওই কোম্পানির ফোন ব্যবহার করা, এগুলো হচ্ছে স্ট্যাটাস সিম্বল। যদি আপনি এগুলো না করেন তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়েছেন। বিজ্ঞাপন আপনাকে এটা বোঝায় যে সৌন্দর্যের আরেক নাম হচ্ছে উজ্জ্বল ত্বক। সহজ কথায় বললে ফর্সা ত্বক। ফর্সা হওয়া মানে হচ্ছে সুন্দর, আর কালো মানে হচ্ছে কুৎসিত। প্রত্যেকটা মানুষের নিজস্ব সৌন্দর্য রয়েছে, নিজস্ব ব্যক্তিত্ব রয়েছে, কিন্তু কোথাও এই কর্পোরেট ওয়ার্ল্ড একটা জেনারেলাইজেশন করতে চায় যে প্রত্যেককে এই কোম্পানির সেভিং ক্রিম অথবা ওই কোম্পানির আফটার সেভিং লোশন বা পারফিউম ব্যবহার করতে হবে, না হলে তার সেলফ কনফিডেন্স থাকবে না। বলা হয় যে একজন সত্যিকারের সেলসম্যান হচ্ছে সে যে উত্তর মেরুতে থাকা এস্কিমোদেরকেও রেফ্রিজারেটর বিক্রি করে দিয়ে আসতে পারে। সেই এস্কিমোটাও রেফ্রিজারেটর কিনছে স্ট্যাটাস সিম্বল হিসেবে, যদিও সে যেখানে বাস করে সেখানে সবসময় মাইনাস টেম্পারেচার থাকে, রেফ্রিজারেটরে কোনো প্রয়োজন নেই। আর যেটা বলার সেটা হচ্ছে যে পণ্য অথবা মানুষ আর পণ্য একাকার হয়ে গেছে। জগতে টিকে থাকতে গেলে ইউ শুড বি আনপ্রেডিক্টেবল। লোকে যেন আপনাকে গেস করতে না পারে। কোথাও একটা ব্যক্তিত্বের ছাপ রাখতে হবে, কম কথা বলতে হবে, একটা রহস্যময়তার মোড়কে নিজেকে মুড়ে ফেলতে হবে, যার বেস্ট এক্সাম্পল হচ্ছে আইফোন। সেই অর্থে আইফোন 13, আইফোন 14 বিশেষ কোনো তফাৎ নেই, শুধু সংখ্যাগুলো বদলায়। আইফোন পণ্যতে এসে সামান্য কিছু ক্যামেরার পরিবর্তন হয়েছে,
এরপরে সেপ্টেম্বরে আইফোন 16 লঞ্চ হবে। কিছুই প্রায় চেঞ্জ হবে না, কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাবে আমাদের মানসিকতা। কারণ আইফোন কখনোই বলে না অ্যাকচুয়ালি সে কী চায়, বা তার ভেতরে কত মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, কত ব্যাটারি রয়েছে, কিছুই বলে না। অর্থাৎ নিজেকে একটা রহস্যময়তায় মুড়ে রাখে, আনপ্রেডিক্টেবল করে রাখে। আর আইফোন এটা বুঝিয়ে দেয়, আমার দাম বেশি, প্রয়োজন হোক বা না হোক, আইফোন তুমি কেনো, বিকজ আইফোন ইজ ইয়োর স্ট্যাটাস সিম্বল। একজন কবিও দেখবেন ভীষণ হিসেবে পাবলিশারের কাছ থেকে প্রত্যেকটা পয়সার হিসেব সে বুঝে নেয়, কিন্তু বাইরে যখন বেরোয় লেকচার মারে তখন মাথার চুল এলোমেলো, একটা পাঞ্জাবি আর একটা এলোমেলো কুঁচকে যাওয়া একটা পাজামা পরে ঘুরে বেড়াচ্ছে, যেন এই বাস্তব জগতের সাথে আর কোনো সম্পর্কই নেই। এটাই হচ্ছে কেয়ারফুল কেয়ারলেসনেস। অর্থাৎ আমি ভীষণভাবে কেয়ারফুল আমার কেয়ারলেস লুকটা মেনটেন করার ব্যাপারে। এটাই হচ্ছে প্রিটেনশন। যে যত ভালো অভিনয় করতে পারবে এই পৃথিবীতে তত বেশি সে টিকে থাকবে। শেক্সপিয়ার তো কবেই বলেছেন যে জীবনটা হচ্ছে একটা রঙ্গমঞ্চ, when we all are actors, we have our exits and entrances. অভিনয় আমাদের সবাইকেই করতে হয়, শুধু জোকারকে দোষ দিয়ে লাভ নেই, বেচারা মুখোশ পরে আছে বলে। আমাদের প্রত্যেকেরই মুখোশ আছে, কারুরটা দেখা যায়, কারুরটা দেখা যায় না। ভালো থাকবেন। নমস্কার।